প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা রেডিও স্টারের আজকের আয়োজনে। আপনারা জানেন গত কয়েক বছর ধরেই একটা আলোচিত বিষয় আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। যখন এই আলোচনাটা চলছে তখন আমার জনসংখ্যা প্রজেকশন অনুযায়ী সামনে আরও বাড়বে, আবার খাদ্য জমির পরিমাণও কমবে। একই জমিতে একাধিক ফসল চাষও হচ্ছে। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি ধানের জায়গায় অন্য ফসলের সব চাষ করছেন লাভের আশায়, কখনো দেখতে পাচ্ছি ধান অন্য ফসল বাদ দিয়ে ধানে চলে আসছে। এই প্রেক্ষিতগুলো মাথায় রেখে আজকে আমরা স্টার কানেক্টসে আমাদের সঙ্গে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক খাদ্য উপদেষ্টা এবং সাবেক কৃষি সচিব এম শওকত আলী। আজকে আমাদের স্টার কানেক্টে আপনাকে স্বাগতম। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আপনি স্যার জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল সবার জন্য পর্যাপ্ত খাবার, বিশেষ করে স্টেপল ফুড নিশ্চিত করা। তো সেখান থেকে আমরা যেটা দেখছি গত 50 বছরে আমাদের খাদ্য উৎপাদন প্রায় 3.5 গুণের মতো বেড়ে আমরা এখন প্রায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে চালের ক্ষেত্রে আমরা বলি প্রায় আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ চাই। এই যে অগ্রগতি হলো, যেটা আমরা শুরু করেছিলাম একটা ডেফিসিট নিয়ে, এখানে আজকে আমরা এত দূরে এসেছি। এই অগ্রগতির পেছনে স্যার আপনার কারণগুলো কি, আপনার অবজারভেশন যদি স্যার একটু শেয়ার করতেন। অগ্রগতির বিষয়ে যাওয়ার আগে আমি এই যে স্বয়ংসম্পূর্ণতা বা সেলফ সাফিসিয়েন্সি কথাটার উপর একটু বলতে চাই, কারণ এ নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ আছে। এই জন্য এই মতবিরোধ থাকা সত্ত্বেও বলা যায় যে সেলফ সাফিসিয়েন্সি ইন দ্য প্রোডাকশন অফ রাইস চলে এসছে। এখন এখানে সেলফ সাফিসিয়েন্সির ব্যাপারে দুটো বিষয় আরো আমি বলতে চাই। একটা হলো যে সেলফ সাফিসিয়েন্সি যদি রাইসে যদি হতো তাহলে আমরা কোনোদিন ইম্পোর্ট করতাম না। কিন্তু আপনি যদি খাদ্য অধিদপ্তরের পরিসংখ্যান দেখেন বা বিবিএস এর পরিসংখ্যান দেখেন, সেখানে দেখবেন যে অল্প হাতে গোনা কয়েকটি বছর বাদে সরকার সবসময় ইম্পোর্ট করেছে। আমরা এবছরও করেছি, প্রাইভেট পাবলিক দুই সেক্টরই করেছে। তো আর একটা ব্যাপার হলো যে রাইসের সেলফ সাফিসিয়েন্সি বলতে গেলে যে আমাদের কিছু সারপ্লাস আছে, যা আমরা আমাদের প্রয়োজন কনজামশনের জন্য হচ্ছে বেশি আছে, তাহলে তো আমরা এক্সপোর্ট করতে পারতাম। কিন্তু আমাদের ইতিহাসে নাই যে আমরা কোনোদিন এক্সপোর্ট করতে পেরেছি। রাইসে আমরা যে কয়টি দেশ এই চাল উৎপাদন করে তার মধ্যে বোধহয় আমরা চতুর্থ বা পঞ্চম। সেদিকটা থাক। এখন যেই ফ্যাক্টরস এই চাল উৎপাদনে 1971-72 তুলনায় যে 3 গুণ বেশি হচ্ছে এখন সাম্প্রতিককালে, তার পেছনে কি কি কারণ চিহ্নিত করা যায়। আমি প্রথম কারণ যেটা বলবো সেটা হচ্ছে 60 দশকের গ্রিন রেভলিউশনের যে টেকনোলজি, সিড, ফার্টিলাইজার আর ইরিগেশন, এই টেকনোলজিটা এখনো কিন্তু চলছে এবং এর ভালো ফলও দিচ্ছে। উচ্চ হারে ফসল উৎপাদনের জন্য 3 ধরনের ফার্টিলাইজার লাগে, এটা সবাই জানেন। এবং কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য মাইক্রো ফার্টিলাইজার দেন।
তো এই একটাই, এখানেও একটা মতবাদ অনেকে ব্যক্ত করেন গবেষকরা যে গ্রিন রেভলিউশন হ্যাজ রান ইটস কোর্স, আমাদের এখন আরো কিছু করতে হবে। 2 নম্বর হলো পাবলিক পলিসি। পাবলিক পলিসি সাপোর্ট backed by necessary actions for implementation of the policy. এটা আর একটা কারণ। ওই যে আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বললাম, সব পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই পলিসিটা ছিল এবং সেই অনুযায়ী কাজও করার জন্য সরকার থেকে যথেষ্ট সদিচ্ছা ছিল। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা যেটা আমি মনে করি সেটা হলো লক্ষ লক্ষ ফার্মার্স তাদের যে শ্রম দিয়েছেন এবং তারা যে কমিটেড টু রাইস প্রোডাকশন, এটা সবচেয়ে বড় কারণ। আর কিছুটা বলা যায় আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া প্লাস অন্যান্য ফ্যাক্টরে বাংলাদেশের কে বলা হয় যে she has comparative advantage in production of rice. এরপরে যে কারণটা প্রাইস সাপোর্ট টু ফার্মার্স, প্রাইস সাপোর্টটার দুটি দিক আছে। ওয়ান ইজ সাবসিডি, যাতে প্রোডাকশন কস্টটা কম হয়, কৃষি উপকরণের উপর সাবসিডি। 2 নম্বর হলো কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্য চাল ধান ক্রয় করা। এটা কতটুকু কাজ করে সে নিয়েও মতবিরোধ রয়েছে, কিন্তু সরকার এটা কোনোদিনই অ্যাবান্ডন করেনি। আর ফাইনালি যে কন্টিনিউইং সাপোর্ট বাই পাবলিক রিসার্চ বডিজ and transfer of technology by DAE, Department of Agri Extension, and limited scale কিছু NGO। চালের ক্ষেত্রে আমাদের উৎপাদন বাড়লেও এখন পর্যন্ত সামগ্রিকভাবে পুষ্টিকর খাদ্য সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সেটার আসলে কারণ আপনি কিভাবে ব্যাখ্যা করেন, কেন আমরা আসলে পিছিয়ে থাকলাম? এখন এখানে কথাটা কিছুটা সত্যি, বহুল অংশে সত্যি, কিন্তু একদম যে পিছিয়ে আছি সেটা বলা যাবে না। পুষ্টিকর খাদ্য বলতে আমরা কি বুঝি? সাধারণত বুঝি যে যার মধ্যে পুষ্টি আছে। এইসব খাদ্য হলো, এক তো হলো মাছ, মাংস, দুধ, ভেজিটেবল আর ফলমূল। ভেজিটেবলের প্রোডাকশন যদি দেখেন সেটাও বলা যেতে পারে আগের তুলনায় অনেক বেশি। মাছের বেলাও একই কথা বলা যায়, এবং দুধের বেলায় বলা যায় যে ইম্পোর্ট, গুঁড়া দুধের ইম্পোর্ট 10-15 বছর আগের তুলনায় অনেক কমে গেছে। কারণ প্রাইভেট ডেইরি ফার্ম অনেক, বেশ কয়েকটা,
দুধ উৎপাদন করছে এবং বাজারজাত করছে। আর মাংসের বেলায় বলা যায় যে বিফ ফ্যাটেনিং ফার্মও শুরু হয়েছে প্রায় 15-20 বছর আগে। তখন কম ছিল, এখন তার চাইতে অনেক বেশি। পরিসংখ্যান হয়তো লাইভ স্টক ডিপার্টমেন্টে পাওয়া যাবে। এগুলো সবই, এর মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল মাংসের ব্যাপারে পোলট্রি প্রোডাকশন ফার্মগুলো। এবং লক্ষণীয় যে পোলট্রি প্রোডাকশনটা কিন্তু এন্টায়ারলি প্রাইভেট সেক্টর ড্রিভেন। এখানে সরকার প্রথমে ছিল না, এখনো নাই, এক্সেপ্ট ফর পলিসি সাপোর্ট। আমরা যে পিছিয়ে আছি কি এগিয়ে আছি সেটা গভীরভাবে অনুসন্ধান করে, তবে অনেকাংশে পিছিয়ে আছি বিফের ব্যাপারে। কারণ এগুলোতে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম মানে অন্য দেশের উপর। সেটা ফর্মালি আসতো, তার চেয়ে বেশি আসতো ইনফর্মালি। এখন সেটা বন্ধ হওয়ায় আরো বেশি দেশের অভ্যন্তরে এই বিফ ফ্যাটেনিং প্রজেক্ট খামারিরা করছে। তো যে সমস্ত ফল ইম্পোর্ট করা হয়, বাজারে গেলেই দেখা যায় তার মধ্যে আপেল আর আঙুর, এবং এগুলো সবকিছুই যে দেশের অভ্যন্তরে সেলফ সাফিসিয়েন্সির লক্ষ্য অর্জনে করতে হবে তারও কোন মানে। কারণ ওগুলো আসলে হবে কিনা, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে শোনা যায় যে অমুক জেলার অমুক কৃষক আঙুর উৎপাদন করছে, কিন্তু কি স্কেলে উৎপাদন করছে, সেটা কোথায় বাজারজাত হচ্ছে, এসব তথ্য আমরা জানি না। এবং এটা যে সাস্টেন করতে পারছে প্রক্রিয়া, এবং এটা যে কনজিউমার্সরা গ্রহণ করছে, সেসব তথ্য আমাদের কাছে নাই। খাদ্যের স্যার মানে একটা হচ্ছে আমরা যে খাদ্য উৎপাদন করছি তার কতটা নিরাপদ, সেটা নিয়ে একটা সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। আরেকটা হচ্ছে এই খাদ্য খাদ্য জি কতটা নিরাপদ, এখানে অনেক ধরনের অভিযোগ আছে। এখানে মাত্রাতিরিক্ত কীটনাশক দেয়া হচ্ছে, গুড এগ্রিকালচার মানে প্র্যাকটিস গুলো প্রপারলি করা হচ্ছে না, হ্যাঁ এই একটা। আর দ্বিতীয়টা হচ্ছে খাদ্যের প্রাপ্তির ক্ষেত্রে স্যার অ্যাক্সেস টু ফুড আমার অ্যাভেইলেবিলিটি হয়েছে। আমরা এখন আমার ডায়েটারি ডাইভার্সিটির পুষ্টিকরের কথাটা আসলে সেখান থেকে আসছিল। আমি সব মানুষের কাছে যারা আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন তাদের কাছেও কি আমরা পুষ্টিকর খাবার পৌঁছে দিতে পারছি কিনা, বা ডাইভার্সিফাইড ফুড পৌঁছে দিতে পারছি কিনা স্যার, নিরাপদ এবং ডাইভার্সিফাইড। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ শুরু করার পরে একটা বিষয় যে লক্ষণীয়, সেটা হচ্ছে যে ওই আগে ফরমালিনের কথা এখন শোনা যাচ্ছে না, মাছের ফরমালিন। আর তবে এটাই একমাত্র উপাদান নয় অনিরাপদ করার জন্য। আরো হাই লেভেল অফ পেস্টিসাইড ইউজ, এটা আর একটা কারণ। পুষ্টির মান উন্নত করার কথাটা স্পষ্টভাবে লেখা আছে। সেই ফুডের মধ্যে পুষ্টি না থাকলে সেটাকে ফুড বলা যায় না। পুষ্টি লক্ষ্য অর্জনের জন্য দুটো উপায় আছে। একটা হলো বায়ো ফোর্টিফিকেশন, মানে বায়োলজিক্যাল মেথডে, যেমন আপনারা শুনেছেন চালের জিঙ্ক সমৃদ্ধ চাল,
পিরিত থেকে দেওয়া হয়েছে। এবং এই চালটা হারভেস্ট প্লাস, যেটা ইফ্রির একটা অঙ্গ প্রকল্প, তার মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। আমি শেষ প্রশ্নে চলে যাব, অনেক সময় নিয়েছি আমরা আপনার কাছ থেকে। সেটা হলো স্যার, আমাদের আপনি জানেন জনসংখ্যা বাড়ছে এবং বিভিন্ন কারণে আমাদের আবাদযোগ্য চাষে জমিও কমে যাচ্ছে। এই ঘটনা যখন ঘটছে তখন আবার আমরা জলবায়ু পরিবর্তনের নানা ধরনের অভিঘাত আমাদের কৃষিতে দেখতে পাচ্ছি, কৃষি সহ অন্যান্য খাতেও হচ্ছে। তো এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখি, সেটা হচ্ছে কৃষকরা অনেক এখন আগের তুলনায় অনেক বেশি তার ক্রপ ডাইভার্সিফিকেশন করেছেন। একই জমিতে ধানের পরবর্তীতে উনি অন্য ফসলও করছেন সারা বছরে। কোথাও কোথাও আমরা এখন বছরে 4 বার ফসলও হচ্ছে। এই সবগুলো প্রেক্ষিত মাথায় নিয়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ গুলো কি কি দেখছেন স্যার, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বর্তমান নীতি প্রণেতারা কি সঠিক পথে হাঁটছেন কিনা স্যার? কতগুলো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু আছে। আপনাদের মনে থাকতে পারে যে 2004 কি 5 সালের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি সব মিনিস্ট্রিকে বলেছিল যে মিটিগেশন স্ট্র্যাটেজি ক্লাইমেট চেঞ্জের তৈরি করতে হবে। তো ওর পর একটা অ্যাকশন প্ল্যান এনভায়রনমেন্ট মিনিস্ট্রি থেকে বের করা হয় এবং প্রত্যেক মিনিস্ট্রিকে বলা হয় যে তোমরা এখানে যেসব কাজ করার কথা অ্যাকশন প্ল্যানে আছে সেগুলো শুরু করে দাও। সার্বিকভাবে এই জিনিসটা কিন্তু পাবলিকে আসে নাই, এটা সরকারের অভ্যন্তরে। সেটা আমি ওই কথাটাই বলছি যে কোন মিনিস্ট্রি কতটুকু কাজ করতে পেরেছে তার কোনো মূল্যায়ন আমি পাই নাই। SDG 2 অর্জন করতে হবে জিরো হাঙ্গার আর সাস্টেইনেবল এগ্রিকালচারাল প্রোডাকশন। সেখানের বড় বাধা এই ক্লাইমেট চেঞ্জ। লস অফ কাল্টিভেবল ল্যান্ড যেটা আপনি বললেন, সেটা নিশ্চয়ই একটা থ্রেট, কিন্তু ইট ইজ পার্ট অফ দি বিগার লার্জার ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ শুরু হওয়ার আগেও বিভিন্ন কারণে লস অফ এগ্রিকালচার ল্যান্ড প্রক্রিয়াটা শুরু হয়। এটা শুরু হয় আরবানাইজেশন প্রসেসে, এটা শুরু হয় বড় বড় মেগা প্রজেক্টের জন্য, তারপরে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার, এছাড়া টোটাল লস কত সে নিয়ে বিআরসির এক গবেষণায় ছিল 82,000 হেক্টয়ার্স। তো এটা অনেকে বিশ্বাস করে না, যার কারণ হলো যে 82,000 ওরা যখন বলছিল তখন থেকে আজ পর্যন্ত ধরলে অনেক বেশি ল্যান্ড চলে যেত। তবে এটা একটা ফ্যাক্ট, এটা উল্লেখ। এবং নদী ভাঙন প্রক্রিয়া আর একটা বড় কারণ। ক্লাইমেট চেঞ্জ আপনি বাধে দিলেন, কিন্তু ক্লাইমেট চেঞ্জ এই নদী ভাঙন প্রক্রিয়াটাও খুব ত্বরান্বিত করছে। আমাদের এই গত 2-3 দিনের মধ্যে এই বিষয়টা দৃশ্যমান ছিল। পদ্মার আর ব্রহ্মপুত্রের ভাঙন বেশ বড় হারে হয়েছে। ভাঙন আপনি যদি রোধ করতে না পারেন তাহলে
ওগুলো চলে যাবে। এখন ওগুলো রোধ করা তো অত সহজ হবে না। ওই অ্যাকশন প্ল্যান এনভায়রনমেন্ট মিনিস্ট্রি যেটা বলেছিল, সেখানে একটা মেজর রিকমেন্ডেশন ছিল যে ক্লাইমেট রেজিলিয়েন্ট বীজ উদ্ভাবন করতে হবে। তো যে সমস্ত এলাকা ক্লাইমেট চেঞ্জ প্রক্রিয়ায় অত্যন্ত ভালনারেবল, সেই সব এলাকায় দেওয়া হবে। আর ক্লাইমেট চেঞ্জের কারণে ড্রাউট সিচুয়েশন প্রকট হবে, কাজে ড্রাউট রেজিস্ট্যান্স রাখবে। তারপরে সাবমার্জেন্স টলারেন্ট রাখবে। এরকম কতগুলো চিহ্নিত করা হয়। বিড়ি এবং বিনা এরকম কয়েকটা বীজ ইতিমধ্যে কৃষকদের দিয়েছে এবং এটা চলছে। এছাড়া আর কি করা যায় সেটা নিয়ে একটু, সবচেয়ে বড় প্রশ্নটা যেটা একজন নাগরিকের কাছে দুর্বোধ্য রয়ে যায় এই ক্লাইমেট চেঞ্জের বিষয়টা নিয়ে, আমাদের দেশের এই ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য গবেষণা খাতে বিদেশ থেকে অনেক টাকা আসছিল, অনেক ফান্ড দেওয়া হয়েছে। গবেষণা কতগুলো সম্পন্ন করা হয়েছে তার উপর সরকারি সিদ্ধান্তটা কি হয়েছে এবং সেই অনুসারে কোথায় কোথায় কাজ শুরু হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অজানা। এজন্য প্রয়োজন এই জিনিসগুলো বের করে আনা এবং পাবলিকের জানার একটা অধিকারের কথা আমি বাদই দিলাম। এই জিনিসগুলো দেশের ভবিষ্যতের জন্যই জানা প্রয়োজন। আর ওর সাথে আরো অ্যাড করা যায় এই জিনিসগুলো, এই গবেষণালব্ধ সুপারিশগুলো এইসব জায়গায় এই মিটিগেশন মেজার্স যে ফর্মেই হোক নেওয়া হবে, নেওয়ার আগে লোকাল নলেজ অফ দি ফার্মার্স জানা উচিত। স্যার অনেক ধন্যবাদ। সর্বশেষ আমি বলবো যে এক কথায় আপনাকে কোনো সাজেশন আছে কিনা নীতি প্রণেতাদের কাছে? যে কোনো প্রকল্প শুরু করার আগে, কারণ প্রকল্প আমাদের দেশে হয় একজন প্রভাবশালী ব্যক্তি এক জায়গায় গেল, এখানে একটা ব্রিজ হবে, ওইখানে একটা রাস্তা হবে, এটা তো না। ওইখানের লোক কি চায় সেটা জানা। আর ওইখানের লোক যদি নদী ভাঙনে অভ্যস্ত হয়ে যায় তাহলে তাদের কাছ থেকে জানা এই ভাঙনটা কি আগেও হয়তো না, হিস্ট্রিটা জানা, হিস্ট্রিটা জেনে তার অভিমত নেওয়া কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক সময় দিয়েছেন আপনি আমাদেরকে। ডেইলি স্টারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরো অনেক ইস্যুতে স্যার আপনার কাছেও ফেরত আসবো। আমরা কমিউনিটি নলেজকে যেন ভুলে না যাই এবং সেই কমিউনিটি নলেজকে যখন সরকার বা নীতি প্রণেতার কোনো কিছু উদ্যোগ নিচ্ছেন সেটাকে যেন ওনারা প্রাধান্য দিয়ে নীতি প্রণয়ন করেন, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। স্যার আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।